এই প্রতিটি গ্রামে গ্রামে আমি শুনি অবৈধ অস্ত্রের যে ঝনঝনানি, যারা এমপি হতে চায় এবং তাদের কিছু সিস্টার কনসার্ন অথবা তাদের কিছু আজ্ঞাবহ মানুষজনের এইরকম ব্যবহার কিন্তু চোখে পড়ছে। তারা যদি এমপি হওয়ার আগেই এই ব্যবহার করে, এমপি হওয়ার পর তাহলে তারা কি করবে? তা আপনাদের বুঝে শুনে আপনাদের মানে পরবর্তী এমপি নির্বাচন যখন হবে, আমি তো অবশ্যই এখানে বলতে চাই যে এই বিষয়ে আমার কোনো চিন্তা বা পরিষ্কার বক্তব্য আমি এখনো বলে দিচ্ছি না। আমি নিজেও জানি না যে কারা কারা আমাদের ভবিষ্যৎ এমপি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে আপনাদেরকে বলে রাখি, তাদের ব্যবহার দেখে রাখেন এবং চিনে রাখেন। এমপি হয়ে আপনাদেরকে কে সেবা করতে পারবে, কে আপনাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে, তার দিকে খেয়াল রাখেন। আমরা আশা করি আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, আগামী নির্বাচন সম্পূর্ণ ফেয়ার হবে। বিগত নির্বাচনগুলোর মতো যেমন তেমন নির্বাচন হবে না। সুতরাং যদি একটি শতভাগ নিরপেক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হয়, তাহলে আপনারা যাকে পছন্দ করবেন সেই নির্বাচিত হবে এবং এমন একজন মানুষকে পছন্দ করবেন যারা আপনাদের জীবন মানে উন্নয়ন করতে পারবে, এলাকা থেকে সন্ত্রাস দূর করতে পারবে, এলাকার বিভিন্ন রকমের দখল লুটপাট এগুলো বন্ধ করতে পারবে এবং জনমনে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবে। গতকালকে আমি বলেছি যে বাংলাদেশের অনেক জেলা আছে, অনেক জনপদ আছে, কিন্তু রাজবাড়ী জেলার মানুষ খুবই হতভাগ্য। এই জেলা মানুষ গত 50 বছর ধরে অবৈধ অস্ত্রবাজদের ভয়ে রাতে বেলা ঠিক মতো ঘুমাতে পারে না। আমি তো বাইরের মানুষ না, আমি এই জেলারই মানুষ। আমি 1971 সাল থেকে শুরু করে 1981 সাল পর্যন্ত এই 10 বছর আমার গ্রামের বাড়িতেই ছিলাম। আমি দেখেছি অবৈধ অস্ত্রবাজদের দাপট, অমক পার্টি তমক পার্টি, বিভিন্ন রকমের। আমি আমি সংক্ষিপ্ত করে আমার বক্তব্য শেষ করবো এখনই। আমি বলছি যে গত 50 বছর ধরে রাজবাড়ী মানুষ অনেক রকমের অত্যাচার অনাচার নির্যাতনের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করছে এবং এই জেলার মানুষের মুক্তি দরকার। আপনারা যদি মনে করেন যে কোনো ত্রাতা বা মুক্তিদাতা আকাশ থেকে এসে আপনাদেরকে মুক্ত করবেন, এই এই চিন্তা করলে আপনারা ভুলে যান। আপনাদের জনগণ বা জনগণের শক্তি দিয়েই কিন্তু এর প্রতিকার করতে হবে। আপনারা মনে করেন যে অবৈধ কিছু অস্ত্রবাজ, তাদের সামনে আপনারা একদম ঘাপটি মেরে বা নতজানু হয়ে থাকবেন আর অন্য কেউ এসে আপনাদেরকে রক্ষা করবে, এমন হবে না। আপনারা দেখেন না, আমি আমি আপনাদেরকে একটু আমার কথা শুনেন, আমি বলতে চাই যে একজন মানুষের পক্ষে এটা করা সম্ভব না। জনগণ ঐক্যবদ্ধ হলে, আপনারা যদি আপনাদের নিজেদের জানমাল রক্ষা করতে চান, কারণ এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো কারণেই হোক প্রশাসন সময় মতো আসতে পারে না, তাদেরও সমস্যা আছে। পুলিশ থানা এরাও হয়তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু সাপোর্ট দিতে পারে না। তো একটা মহল সেই সুযোগটাই নিচ্ছে। এখন যখন দেখতে পাচ্ছেন যে প্রশাসন একটু একটু আমি বলবো যথেষ্ট সক্রিয় না, অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা করতে পারছে না, তখন কি হবে? এমন দৃষ্টান্ত আছে তো। অনেক জায়গাতে যখন ডাকাতি বেড়ে যায় তখন এলাকার জনগণই একটা প্রতিরোধ কমিটি করে না? তা আপনার ডাকাতি হচ্ছে, আপনার ধন সম্পদ লুটে নিয়ে যাচ্ছে, আপনার মা বোনের গায়ে হাত দিচ্ছে, আপনারা কি বসে থাকবেন? এগুলোই তো হচ্ছে এখন, এগুলোই তো হচ্ছে। কোথা থেকে কে ফোন করছে, কি নামে ফোন করছে, শুধু ফোনের কণ্ঠস্বর শুনেই আপনারা টাকা দিচ্ছেন, চাঁদা দিচ্ছেন। ওই পাশ থেকে কে ফোন করলো, একটা নাম বললো, সে মানুষ না জিন না জিনের বাচ্চা, কিছু বুঝছেন না, শুধু টাকা দিয়ে দিচ্ছেন। তো এইভাবে করলে তো আপনারা দিতেই থাকবেন এবং এটা কখনো শেষ হবে না। তা আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের ভবিষ্যৎ আপনাদের নিজেদেরই নির্ধারণ করতে হবে। আকাশ থেকে ফেরেশতা এসে আপনাদের বর্তমানে এই সমস্যা যেটা আছে সেটা সমাধান করে দিয়ে যাবে না বলে আমি মনে করি। আপনাদের ইচ্ছা থাকলে হয়তো আল্লাহর রহমত থাকবে, কিন্তু আপনারা হাত গুটিয়ে বসে থাকলে সেটাও আসবে না। জন্য আজকের বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। কালুখালী ক্যান্টনমেন্ট সম্পর্কিত কিছু কথা আপনারা শুনতে চান, আপনারা জানেন যে ওই জায়গাতে একটা ক্যান্টনমেন্ট করার উদ্যোগ আমি গ্রহণ করেছিলাম। একটা কারণে বা বিশেষ কারণে এই ক্যান্টনমেন্টটা ধাক্কা খায়, অর্থাৎ এটার যে অগ্রগতি ছিল সেটা থেমে যায়। এটা স্থানীয় লোকেরও কিছু বিরোধিতা ছিল।